নমস্কার, আমি আবরণ, স্টোরি উইথ আবরণের স্টোরি টেলার। দীর্ঘ একটা বছর আমি তোমাদের থেকে এক প্রকার একটা গ্যাপ নিয়েছিলাম। তোমাদের এত কোয়ারিজ এসছে আমার কাছে একটা গোটা বছরে, ইচ্ছে করেই আজকে ফেস ক্যাম ভিডিওটা করলাম। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম এবং তার পাশাপাশি আমার যে সেট আপ, এই যে আজকে আমি রেকর্ডিং করছি, এই সেট আপটা একটু প্রবলেম দিচ্ছিল, যার জন্য আমার রেকর্ডিংগুলো সঠিক সময়ে তোমাদের কাছে ডেলিভার করা হয়নি। তো আমি আবার চেষ্টা করছি, আবার নতুন করে সব কিছু শুরু করছি একদম স্ক্র্যাচ থেকে, জিরো থেকে। তো যেভাবে তোমরা ভালোবাসা দিয়ে গেছো, আমি আশা করছি ভবিষ্যতেও সেই রকম ভালোবাসাই পাবো এবং আমার স্টোরি শুনে যাও। আমিও খুব এক্সাইটেডভাবে তোমাদের স্টোরি বলে যাব এবং প্রচুর প্রচুর গল্প এসে জমে আছে। আর আজকের যেই কাহিনী আমি তোমাদের পড়ে শোনাবো, ঘটনা পড়ে শোনাবো, সেটা অবশ্যই কালো জাদু নিয়ে, যার জন্য আজ ফেস ক্যাম। তাছাড়াও যেটা তোমাদের প্রথমেই আমি বলে রাখি, আমি আমার চ্যানেলের তরফ থেকে কোনো কুসংস্কার বা কোনো রকম অন্ধবিশ্বাসকে কোনোভাবেই প্রমোট করি না। এই চ্যানেল পুরোপুরিভাবেই মনোরঞ্জনের জন্য, এবং যে সমস্ত সত্য ঘটনা আমি তোমাদের পড়ে শোনাই, তাদের পাঠানো গল্প কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা শুধুমাত্র তারা জানে। আর শেষে একটা কথা বলবো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই আর কথা না বাড়িয়ে আমি আজকের যে কাহিনীটা যে পাঠিয়েছে সেটা আমি তোমাদের শোনাচ্ছি পড়ে। আজকে যে আমায় পাঠিয়েছে কাহিনী, সে প্রথমেই আমাকে হাজারো রেস্ট্রিকশন দিয়েছে, যেমন নাম ঠিকানা প্রকাশ করা যাবে না। তার পরবর্তীতে তার বিশেষ কিছু রিজন আছে, কিছু গল্পের এদিক ওদিক, যেগুলো আমার মনে হয় না আমি আমার চ্যানেলে বলতে পারবো তোমাদের সামনে। তার জন্য সেগুলোকেও আমি অমিট করে দিয়েছি এবং বাকিগুলো সেম রেখেছি। আমি আবরণ, স্টোরি উইথ আবরণের স্টোরি টেলার, তোমাদের শোনাচ্ছি আজকের কাহিনী। ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। নমস্কার, আমি রিয়া। এই রিয়া নামটাও আগে থেকে বলে রাখছি, বানানো, আমার তৈরি করা। তোমার ঘটনাগুলো শুনি, সাহস হয়নি কোনোদিন তোমাকে আমাদের জীবনের কাহিনী লিখে পাঠাবো, কিন্তু আজ আমার মা তোমার কাহিনীগুলো নিজে শুনে, বিশেষ করে কালো জাদু বিষয়ক, আমাকে নিজের থেকেই উৎসাহী হয়ে বলল তোমাকে আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখে পাঠাই। আমরা অনেকের কাছেই শুনেছি এগুলো কুসংস্কার, তার জন্য এসব বলতে গিয়েও মনে দ্বিধা জন্ম নেয়। ঘটনা আমার মায়ের। বিয়ের আগে আমার মা নিজের মামা বাড়িতে থাকতো। আমার দিদা মায়ের জন্মের পর আমার দাদুকে হারায়। তারপর আমার দিদা আমার মাকে নিয়ে তার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি চলে আসে। দিদার ছিল দুই ভাই। মা ও বাবা ততদিনে পরলোক গমন করায় আমার দিদার দায়িত্ব নিয়েছিল আমার মায়ের বড় মামা। বড় দাদুর দুটো মেয়ে ছিল, অর্থাৎ আমার মায়ের বড় মামা। ছোট দাদু অর্থাৎ মায়ের ছোট মামা, তার এক মেয়ে দুই ছেলে। দিদা সেলাই পড়াই জানতো, তাই মেশিন কিনে নিজেই সেলাই করে সামান্য কিছু উপার্জন করত। সেটা মায়ের পড়াশোনার কাজেই চলে যেত। খাওয়া দাওয়ার দায়িত্ব যদিও বড় দাদু নিয়েছিল। এই কারণে মায়ের বড় মামি মাঝে মাঝেই ঝগড়া অশান্তি বাড়িতে করে থাকতেন। এমনকি দিদা ও মায়ের দায়ভারও ছেড়ে দিতে চেয়েছিল অনেকবার। এমনও হয়েছে একটা সময় দিদাকে ঘর থেকে প্রায় বেরি করে দেয়া হয়েছিল। দোষ দিয়েছিল রান্নাঘর থেকে নাকি আমার মা এবং আমার দিদা লুকিয়ে লুকিয়ে খাবার চুরি করে মা ও মেয়ে ঘরে বসে খায়। ছোট দাদুর অবস্থা খুব একটা ভালো ছিল না, তবুও মায়ের ছোট মামি মানে আমার ছোট দিদা মাকে আশ্রয় দিয়েছিল, খুব ভালোবাসত। তবে যেহেতু বড় দাদু খুব স্ট্রং ছিলেন ফিনান্সিয়ালি, তাই বড় দিদার এসব ঝগড়া অশান্তি খুব একটা ফলপ্রসূ হতো না। ঝড় নামলো যখন আমার ছোট দাদু স্ট্রোক হলো এবং আমাদের ছেড়ে চলে গেল। ছোট দিদার ভারও এসে পড়ল আমার বড় দাদুর ঘাড়ে। বড় দাদু সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন, তাই ভরণ পোষণে খুব একটা সমস্যা হয়নি। সমস্যা হচ্ছিল বড় দিদার। আমার মা ও ছোট দিদার মেয়ে ছিল সমবয়সী। বড় দাদুর বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও বাচ্চা কাচ্চা নিয়ে ও এই বাড়িতেই থাকতো।
এবং বড় দাদুর ছোট মেয়ে মানে ঝুমা মাসির সম্বন্ধ আসছিল, কিন্তু ঝুমা মাসির সামনের দাঁতগুলো সামান্য উঁচু হওয়ায় কোনো পাত্রের মেয়েকে পছন্দই হতো না। তার উপর আমার মায়েরও পাত্র দেখা শুরু হলো, সাথে ছোট দিদার মেয়েরও শুরু হয়েছিল। সত্যি বলতে বাড়িতে মেয়ে বিদায়ের একটা বড় সড়ো ঝড় পর্ব চলছিল। ইতিমধ্যেই ছোট দিদার মেয়ে রুমকি মাসির জন্য একটা পাত্র এলো। বড় দিদারও সেই পাত্র ভীষণ পছন্দ হলো। তারপর যে কি হলো, বিয়েটাই ভেঙে গেল। এই রকম ছোট দু একটা ঘটনা ঘটল। ছোট দিদা মানসিকভাবে খুব ভেঙে গেছিল। এমনিতেও ছোট দাদু যা রেখে গেছে তা দিয়ে রুমকি মাসির বিয়েটা সারতে হবে, এই ছিল এক দুশ্চিন্তা। তার ওপর দুটো ছেলে। যদিও বড় দাদু বলেছিল যে প্রত্যেকটা মেয়ের বিয়ের দায়িত্ব আমার বড় দাদুই নেবে, কিন্তু বড় দিদা প্রত্যেকটা বিষয়ে এত সমস্যা সৃষ্টি করত যে বাধ্য হয়েই ছোট দিদা বড় দাদুর সংসার থেকে আলাদা হয়ে গেল। সমস্যা হয়েছিল আমার দিদা এবং আমার মায়ের। তাদের কোনো কুলেই কেউ ছিল না। অগত্যা সমস্ত সমস্যা, ঝঞ্ঝা, ঝড় সব কিছু নিয়েই তারা ওই সংসারেই দাঁতে দাঁত চেপে টিকে রইল। বড় দাদু ইতিমধ্যেই রিটায়ার হয়েছিল। তাদের সংসারের খরচ, উটকো ঝামেলা যেন বড় দিদাকে আরও চঞ্চল এবং উৎক্ষিপ্ত করে তুলল। এরই মধ্যে একটা পাত্র এলো আমার মাকে দেখতে। মজার কথা এই যে এই পাত্রই ছিল আমার বাবার ছোটবেলার বন্ধু। পণ নেয়ার রীতি আমাদের মধ্যে ছিল, যদিও ওটা অসামাজিক, কিন্তু ওই সময় পণ না হলে মেয়ের বিয়ে হতো না। অগত্যা বড় দাদু সকল শর্তে রাজি হলো, না হলে বিয়েটাই নাকি হতো না। সমস্যা হলো হঠাৎই আমার মা অসুস্থ হয়ে গেল। প্রথম 10 দিন বিছানা থেকে আমার মা উঠতেই পারছিল না। বমি, জ্বর, সাথে গা ব্যথা, এগুলো টানা 15 দিন হলো। তারপর পাত্রপক্ষ যখন পাকা কথা সারবে বলে তাদের বাড়ির বয়োজ্যেষ্ঠদের নিয়ে দিদাবাড়ি গেল, যেমন করে পাত্রীদের সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষের সামনে আনা হয়, মা নিজেই শাড়ি পরে অসুস্থতা সত্ত্বেও চা মিষ্টি নিয়ে ওনাদের সামনে গিয়ে বসল। তারপরই হঠাৎ চোখের সামনে সব আবছা নীল হয়ে গেল। কিছুক্ষণ পর আমার মায়ের আর জ্ঞান নেই। পাত্রপক্ষ বিয়েটাকে ক্যান্সেল করলো। কারণটা এই ছিল যে আমার মাকে যখন সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষের সামনে আনা হয়, আমার মা তখন প্রস্রাব করে ওদের সামনে অজ্ঞান হয়ে যায়। ওরা ভেবেছিল মেয়ের নার্ভের দোষ আছে। মাকে ডাক্তার দেখানোর মতো আমার দিদার অত সামর্থ্য ছিল না। এমনকি বড় দিদাও এমন সিচুয়েশন তৈরি করেছিল, দাদু চাইলেও আমার মাকে ডাক্তার কোনোভাবেই দেখাতে পারত না। এদিকে একটা ঘটনা হঠাৎ করে এমন ঘটল যে কিছুদিনের মধ্যেই বড় দাদুও হঠাৎ করেই বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। যেন মামা ভাগ্নি একই সাথে রোগগ্রস্ত হলো। মায়ের কন্ডিশনটা খুব খারাপ হয়ে উঠেছিল। মুখ দিয়ে লালা ঝরত, আবল তাবল বলতে শুরু করত, যখন তখন প্রস্রাব করে দিত, বসে থাকতে থাকতে হঠাৎই জ্ঞান হারাতো। সবাই বলল নার্ভের দোষ। বড় মামি আমার মা ও দিদাকে ওদের মূল ঘর থেকে বের করে দিয়েছিল এবং মা ও দিদাকে থাকতে দিয়েছিল বাড়ির পেছনের একটি গুদাম ঘরে, যেখানে পরিত্যক্ত আসবাবপত্র থেকে শুরু করে অজস্র নোংরা জিনিসপত্র রাখা হতো। আমার দিদা সেই ঘরটাকে ভালো করে গুছিয়ে সাজিয়ে মাকে নিয়ে ওখানেই থাকতে শুরু করলো। দিদা খুব শান্তপ্রিয় মানুষ ছিল, তাই কোনো তর্কে না জড়িয়ে সেটাই করলো যেটা সকলের জন্য ভালো। ছোট দিদা আমার মা ও দিদার ভীষণ খেয়াল রাখত। মাকে নিজের হাতে রান্না করে নিয়ে এসে দুবেলা খাইয়ে দিত। ও হ্যাঁ, বলা ভালো, ইতিমধ্যেই ছোট দিদার 2 ছেলের একজন রবি মামা
সদ্য চাকরি পেয়েছিল, তাই ওদের একটু সময় ফিরেছিল। বড় দিদা নাকি এর জন্য ওদের আরও সহ্য করতে পারতো না, এমনটা ছোট মামি এসে কান্নাকাটি করে আমার দিদাকে বলতো। গুদাম ঘরে থাকাকালীন মায়ের একটু শারীরিক উন্নতি হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও যে কে সেই অবস্থা। দিদা প্রায় অনেক জায়গায় মায়ের জন্য ছুটেছিল, যাতে ভালো ডাক্তার বা কোনো আয়ুর্বেদ কবিরাজি কিছু অন্তত কাজ করে। অনেক ওষুধও খাওয়ানো হয়েছিল, কিন্তু অবস্থার অবনতি দিন দিন যেন বেড়েই চলেছিল। এরই মধ্যে একটা খারাপ ঘটনা হঠাৎ বাড়িতে ঘটে গেল। বড় দাদু দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী থাকতে থাকতে একদিন শ্বাস ত্যাগ করে চলে গেলেন। মায়ের ঘটনা পুরো পাড়া ছাড়িয়ে গোটা শহরে লোক মুখে চলতে থাকলো। যেহেতু দিদা সেলাই করে নিজের জীবিকা চালাতো, দিদার এই সময়ে অনেক গ্রাহক তাদের কাজ নিয়ে ফিরে যাচ্ছিল এবং স্বভাবতই এই ঘটনাও তাদের মুখে মুখে ফিরছিল। মায়ের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বিছানায় কাতরাতে কাতরাতে শরীরের হাড়গুলো দেখা যাচ্ছিল। সারা শরীরে অসম্ভব যন্ত্রণা হতো, রাস্তাঘাটে কানা ঘুষও শোনা যেত। মায়ের ওপর নাকি তুকতাক করা হয়েছে। আমার দিদা যে এগুলো মানতো না সেটা কিন্তু না, কিন্তু কোথায় যাবে, কাকে বলবে, কিভাবে এই সমস্ত বিষয়ের সুরাহা হবে সেটা তার কাছে অজানা ছিল। কিছু তাবিজ কবজ জানা লোককে ডাকা হয়েছিল। তার মধ্যে একজন বাড়িতে এসে কী সব গণনা করে বলেছিল কালো জাদুই করা হয়েছে, যজ্ঞ করতে হবে এক প্রকার ইত্যাদি বলে কী সব রিচুয়াল করে একগুচ্ছ টাকা নিয়ে চলে গেল। কাজের কাজ কিচ্ছু হলো না। এসবের পরই ঘর দিয়ে যেন কেমন একটা চামড়া পোড়া গন্ধ বেরোতে লাগলো, কেমন গা ছমছমে একটা ব্যাপার। দিদার এক বিশ্বস্ত গ্রাহক ছিল, একজন মহিলা। মাকে খুব ভালোবাসত। তখন দিদা ঘরে ছিল না, দরজা খুব একটা বন্ধ থাকতো না। সে মহিলা দরজা খুলে স্পষ্ট দেখেছিল মায়ের মাথার পেছনে একটা ছায়া মূর্তি, বিভৎস কালো, দাঁড়িয়ে আছে। চিৎকার করে সেদিন ঘর থেকে বেরিয়ে মহিলাটি পাড়ায় রটিয়েছিল মাকে নির্ঘাত কোনো প্রেত আত্মা ধরেছে। এই ঘটনা লোক মুখে এতটাই ছড়িয়ে গিয়েছিল যে দিদার সাথে রাস্তাঘাটে কোনো লোক কথা বলতেও ভয় পেত। দিদা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে মন থেকে মেনে নিতে পারছিল না মায়ের শারীরিক কষ্ট। আর এসব সত্যি বলতে চোখে দেখাও দুষ্কর হয়ে উঠেছিল দিদার কাছে। দিদা মনকে এক প্রকার রাজি করিয়ে নিয়েছিল এর অন্তিম দৃশ্যায়নকে গ্রহণ করার জন্য। এরই মধ্যে শোনা গেল রুমকি মাসি, অর্থাৎ ছোট দিদার মেয়ে, তার নাকি বিয়ে ঠিক হয়েছে। বেশ ভালো খবর, কিন্তু অবাক করার বিষয় হলো বিয়েটা তো ঠিক হয়েছে, কিন্তু সেটাও সেই বাবার বন্ধুর সাথে, যেই বাবার বন্ধুর সাথে আমার মায়ের বিয়ে ঠিক হয়েছিল, এবং সেটাও মায়ের রোগ সংক্রান্ত কারণে ভেঙে গেছিল। দিদার কানে এই খবরটাও গেল যে বিয়ের কথা নাকি পুরো পাকাপাকিও হয়ে গেছে, এমনকি বিয়ের ডেটও ফাইনাল। বড় দিদা বড় দাদুর অবর্তমানে নিজেও হঠাৎই রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে গেল। আমার দিদার দায়িত্ব বেড়ে গেল। বড় দাদুর বড় মেয়ে মানে রুমা মাসি, ওর শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করেই ও আর ওর বাচ্চাকে নিয়ে চলে গেল। কারণ যেহেতু এই বাড়িতে তুমুল রোগগ্রস্ত অবস্থা সবার চলছে, আমার বড় মাসি মানে রুমা মাসি সেফ সাইড হয়ে গেল। এদিকে বড় দিদা আর ঝুমা মাসি একা, দাদুও নেই।
আমার দিদা এদিকে মা, ওদিকে ঝুমা মাসি আর বড় দিদাকে সামলাচ্ছে। ঝড় যেন কোনোভাবেই থামছিলই না। আমার দিদা কোনো এক প্রকার জীবনটাকে কাটাচ্ছিল। সত্যি বলতে এই দুর্বিষহ জীবন কোনো শত্রুরও কেউ কামনা করে না। ছোট দিদা আমার দিদার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। হয়তোবা যেহেতু বড় দিদার শুশ্রূষা আমার দিদা করছিল, তাই হয়তো ছোট দিদার এসব পছন্দ হয়নি। না হওয়ারই কথা, কম তো অত্যাচার হয়নি ছোট দিদার সাথে। এর মধ্যেই আবির্ভাব হলো আমার বাবার। বন্ধুর পাকা কথা সারতে এসেছিল পাত্রপক্ষের সাথে। এখন রুমকি মাসির বিয়ে হচ্ছে সেই বন্ধুর, কিন্তু আমার মায়ের কথা তখন পুরো এলাকা জুড়ে চলছে। দেখতে সুন্দর, ভদ্র, সভ্য এবং গোছানো মেয়ে, অর্থাৎ আমার মা এইভাবে কষ্ট পাচ্ছে, আমার বাবা সেটা কোনোভাবে মেনে নিতে পারেনি। আমার বাবারা 2-3 জন বন্ধু মিলে তখন একটা এনজিও চালাতো। বলা ভালো, তখনকার দিনে এনজিও বলে কিছু হতো না। ওই নিজেদের ক্লাবের টাকা দিয়ে এলাকার দুস্থ অসহায়দের সাহায্য করত। যাদের চিকিৎসা করার সামর্থ্য নেই তাদের চিকিৎসা, কন্যাদায়গ্রস্ত পিতার সাহায্য, এইসব। মায়ের অবস্থা দেখে আমার বাবা ও কিছু বন্ধু নিজে থেকেই তারা এগিয়ে এসেছিল সাহায্যের হাত নিয়ে। আমার দিদার কাছে আমার বাবা একটা বন্ধুকে নিয়ে এসে সরাসরি বলল আমার মাকে ওরা ডাক্তার দেখাবে। সেদিনটা ছিল মঙ্গলবার। একটা রিকশায় করে দিদা ও মাকে নিয়ে বিকেলে রওনা হলো ডাক্তার দেখাতে আমার বাবা ও আরেকটি বন্ধু। বাড়ির লোকেদের মধ্যে ছোট দিদাই ছিল পরোক্ষভাবে অভিভাবক, তাই তার অনুমতি নিয়ে আমার দিদা মাকে নিয়ে চলল ডাক্তারের কাছে। কিন্তু মাঝ রাস্তায় রিকশা হঠাৎ করেই অন্যদিকে গড়াতে লাগলো। দিদা প্রায় অবাক। 2টো রিকশা চলছিল। প্রথম রিকশায় বাবা ও তার বন্ধু, পেছনের অনুসরণকারী রিকশায় ছিল মা ও দিদা। মায়ের তখন কোনো জ্ঞান নেই, শরীরে নেই কোনো জোর। রিকশা চলল অন্ধকার রাস্তা দিয়ে চড়কতলার মাঠে। এই চড়কতলার মাঠ বহু পুরনো। এখানে একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। শিব মন্দিরের পাশেই আছে একটি কালীর থান। বছরের মাঘ মাসের অমাবস্যার এক রাতেই মূর্তি, বলি, যজ্ঞ, ভোগ দিয়ে পুজো হয় এবং সূর্যের আলো ফোটার আগেই সেই চড়কতলার পুকুরেই বিসর্জন হয় মায়ের। আর সারা বছর বেদিতে ফুল দিয়েই পুজো হয়। যদি কারোর মানত থাকে তাহলে শনি মঙ্গলবারে সেই বেদির সামনে হাঁড়ি কাঠে পাঠা বলিও দেয়া হয়। সেই বেদির পেছনে একটা ছোট্ট ঘরে থাকে এক বুড়ো, প্রায় 98 বছরের কাছাকাছি। বাবা সোজা দিদা ও মাকে নিয়ে সেই বুড়োর কাছে গিয়ে বসল। বুড়ো কানে কম শোনে, কারোর সাথে খুব একটা কথা বলে না, অল্পেতেই ভীষণ রেগে যায়। তাই বুড়োকে সবাই পাগলা ভেরু বলে ডাকে। বাবার মুখে শুনেছি উনি নাকি তখন সাক্ষাৎ ভৈরব ছিলেন। সবার সামনে উনি কুজো হয়ে হাঁটতেন, কিন্তু অনেকেই দেখেছেন ভোরবেলা উনি সোজা হয়ে দিব্যি হেঁটে চড়ক মাঠের পুকুরে স্নান করতে যাচ্ছেন। এছাড়াও ওনার অনেক দিব্য কাহিনী ছিল, তবে সেগুলো খুব কম লোকেই দেখেছে ও জানে। বাবা ওনাকে ভীষণ বিশ্বাস করত। বুড়োর গলায় কোনো মালা বা কোনো সন্ন্যাসীদের মতো পোশাক ছিল না। একটা সাধারণ ধুতি ও সাদা একটা ফতুয়া পরেই ব্যাস দিব্যি ওনার শীত, গ্রীষ্ম, বর্ষা কেটে যেত। সারা কপাল জুড়ে মাঝে মাঝে ছাই মেখে থাকত। আর হঠাৎ করেই মাঝে মাঝেই বাম বাম বলে হাঁক দিয়ে উঠত। মাকে নিয়ে আমার বাবা ওনার সামনে গিয়ে বসালো।
পাগলা ভেরু বেশ কিছুক্ষণ চুপচাপ আমার মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু ভাবল। যেহেতু কানে কম শোনে, তাই মুখে বলেও লাভ নেই। বুড়ো হাত দিয়ে ইশারা করে কুঁজো হয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল ওই ছোট্ট ঘর থেকে। বাবা, দিদা ও মাকে পেছন পেছন ইশারা করে আসতে বলল। ওরাও পিছু পিছু গেল। বুড়ো কালীর থানের সামনে এসে ইশারায় মাকে ওখানে বসাতে বলল আমার বাবাকে। বাবা ও বাবার বন্ধু মাকে কোল পাজা করে নিয়ে এসে বসালো। বুড়ো আবার মাথা চুলকাতে চুলকাতে নিজের ঘরের ভেতরে গিয়ে কিছুক্ষণ সময় নিয়ে একটা বড় বলির খাড়া নিয়ে বাইরে এলো। এইসব দৃশ্য দেখে আমার দিদার বুকটা কেঁপে উঠল। বাবা ও বাবার বন্ধুও একটু নার্ভাস হয়ে গেল। কেউ কিছু বোঝার আগেই বুড়ো খাড়া এনে মায়ের কপালে ঘষে দিল। 2-1 ফোঁটা রক্ত সাথে সাথেই বেরিয়ে পড়ল ওই থানের সামনে। বুড়ো আঙুলে করে সেই রক্ত নিয়ে নিজের কপালে প্রথমে তিলক কেটে জয় মা চিৎকার দিয়ে আমার বাবাকে ও দিদা এবং তার বন্ধুর কপালেও একে একে তিলক কেটে ইশারায় মাকে ওখান থেকে নিয়ে যেতে বললেন। কি হলো দিদা ও বাবা কিছু বুঝতে না পারলেও মনে একটা পজিটিভিটির আভাস পেল। সোজা ডাক্তারের কাছে গিয়ে মাথায় ব্যান্ডেজ করে তারপর আমার মাকে নিয়ে দিদা সোজা বাড়িতে চলে গেল। বাবা চলে গেলেও বাবার বন্ধুকে সে রাতে আমার মা ও দিদার সাথে পাঠিয়ে দেওয়া হলো, কারণ পাগলা ভেরু সেই রকমই কিছু ইশারা করেছিল। রাত তখন 11টা। মা যে বিছানায় শুয়ে থাকতো তার পাশের খাটে থাকতো দিদা। বন্ধুটা ছিল নিচে একটি জলপাটির ওপর শোয়া। হঠাৎই খাটের নিচে একটা নাড়াচাড়ার শব্দ হলো, যেন কোনো এক বিড়াল বা কুকুর ঢুকে আটকে গেছে। ছটফট করছে কিন্তু বেরোতে পারছে না। মা তখন অঘরে ঘুমাচ্ছে। এতদিন মায়ের ঘুম বলে কিছুই ছিল না, আজ যেন এক প্রশান্তি মাকে ঘুম পাড়িয়ে রেখেছে। কোনো বিকৃতি নেই, কোনো অসারতা নেই, যেন কোনো অসুবিধেও আর মার হচ্ছে না। এদিকে শব্দ যেন বাড়ে বাড়ে হয়েই চলেছে। নির্মল কাকা মানে বাবার বন্ধু তড়িঘড়ি উঠে খাটের কাপড় সরিয়ে টর্চ দিয়ে দেখতে গিয়ে এক লাফে সেখান থেকে উঠে সরে গেল। দিদাও দূর থেকে কিছু একটা দেখতে পেয়ে খাটে উঠে জবুথবু। না কোনো বিড়াল, না কোনো কুকুর। কোনো রকমে দরজাটা খুলে দিল নির্মল কাকাই। ঘরে হলুদ বাল্বের আলো জ্বলছিল। সেই আলোয় স্পষ্ট দেখা গেল একটা সাপের লেজ বিশিষ্ট বিড়ালের মতো মুখ, কিন্তু মাথাহীন, কালো কুচকুচে চার পেয়ে খাটের তল দিয়ে বেরিয়ে গেল এক আজব জন্তু, বিভৎস বিচ্ছিরি, যেমনটা আমরা সহসা দেখতে একেবারেই অভ্যস্ত নই। মা তখনও অঘরে ঘুমাচ্ছে। আমার দিদা খাটের ওপর বসে আছে। নির্মল কাকাও খাট থেকে নামতে সাহস পাচ্ছে না। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে যখন দেখলো আর কোনো শব্দ হচ্ছে না, নির্মল কাকা টর্চ মেরে খাটের তলায় দেখতে গেল। কিছুক্ষণ পর দিদাও আস্তে আস্তে নিচে নেমে এসে খাটের তলায় উকি দিল। ভেতরে এখন একটা পুটুলি ছাড়া আর কিছুই নেই। নির্মল কাকা সেই পুটুলিটাকে কোনো রকমে বের করলো খাটের তল থেকে। পুটুলির ভেতরে কিছু পাখির পালক, হাড়গোড় ইত্যাদি। রাতটা কেউ ঘুমাতে পারল না। পরদিন বাবা এসে আমার মা ও দিদাকে অন্য বাড়িতে শিফট করালো। দিন চারেকের মাথায় আমার মা অনেকটাই সুস্থ হয়ে উঠল। উঠে বসতে সমস্যা হচ্ছিল না, খাওয়া দাওয়াও শুরু করেছিল আগের মতোই।
হঠাৎ হঠাৎ করে ফেলা সেই প্রস্রাবও আস্তে আস্তে বন্ধ হলো, অনেকটা আগের মতো। বাবা ও বাবার বন্ধু একটা লেবার লাগিয়ে ঘর পরিষ্কার করে পুটুলি, হাড়গোড়, মাছের কাঁটা ইত্যাদি ঘর থেকে বের করেছিল। পুটুলিতে একটা পাখির পচা দেহ পাওয়া গেছিল। খুব কষ্ট দিয়ে মেরে চুল পেঁচিয়ে তাকে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল। চুলগুলো যে আমার মায়ের ছিল তা বুঝতে বাকি ছিল না। প্রায় 10 দিনের মাথায় পাড়ায় গুঞ্জন উঠল, ছোট দিদার মেয়ে মানে রুমকি মাসি হঠাৎ করেই আমার মায়ের মতোই হুবহু এক অবস্থা হয়েছে। ছোট দিদার ছোট ছেলে ভানু মামাও বড় দাদুর মতোই হঠাৎ করেই বিছানায় পড়ে গেছেন, যেখানে ডাক্তার কোনো রোগই খুঁজে পাচ্ছে না। ডাক্তাররা জানিয়েছে ভানু মামার শরীরে হোয়াইট ব্লাড সেল পুরো শুকিয়ে গেছে, শরীরে WBC কাউন্টও 0, বেশি দিন আয়ু নেই। রুমকি মাসির বিয়েটা ওখানেই ভেঙে গেল। তবে স্বস্তির বিষয় এই যে বড় দিদা এর মধ্যে প্রায় অনেকটাই সুস্থ হয়ে উঠল, কারণ আমার দিদা বড় দিদার ঘরকেও তল্লাশি করিয়েছিল একই রকমভাবে এবং বেশ কিছু জিনিস খাটের তল থেকে পেয়েছিল। এই টুকটাক বিষয়ক আমার মায়ের এইসব ঘটনা, বড় দাদুর মৃত্যুর পেছনে কে দায়ী ছিল সেটা বুঝতে আমাদের আর কারোরই অসুবিধা হয়নি। এবার তুমি বলো আবরণ, এগুলো কি কাল্পনিক নাকি মন গড়া গল্প, নাকি সত্যি বাস্তব? এই কাহিনীটা পড়ার আগে আমি 3-4 বার রেটিং দিয়েছিলাম। আমি গল্প পড়ার মতো করে তোমাদের সামনে পড়লাম। আবারও বলছি, কোনো অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে আমি কোনোভাবেই প্রমোট করি না। তবে আমার বেশ কিছু শোনা ঘটনায় এই ধরনের কালো জাদু বিষয়ক কাহিনী এবং বাস্তব ঘটনা আমি আমার নিজের চোখে দেখেছি। কিন্তু এটুকু বলতে পারি যে যা রটে তার কিছু তো বটে। এবারে আমি তোমাদের কাছে এই প্রশ্নটা রাখছি, তোমাদের কি মনে হয়, এটা কি সত্যি বুজরুকি, কাল্পনিক, অন্ধবিশ্বাস, নাকি সত্যি কোনো কালো জাদু? এগুলো কি আদতেও সত্যি হয় নাকি সবটাই মন গড়া? তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, কমেন্টে অবশ্যই তোমরা জানাবে এবং এই কাহিনী ভালো লাগলে অবশ্যই লাইক করো। এর পরবর্তীতে আমি প্রত্যেক সপ্তাহে অসংখ্য গল্প নিয়ে আসছি তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা আমার সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা, আমার স্ট্রেংথ। তো শুনতে থাকো স্টোরি উইথ আবরণ আমার সাথে, আমার চ্যানেলে।